বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। তো আজকে আমরা মূলত গ্যালভানিক কোষ বা ভোল্টাইক সেলটা পড়ব। আমরা এর আগ পর্যন্ত তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো দেখো, গ্যালভানিক কোষ বা ভোল্টাইক সেল এটা কি? তো আমরা আগে পড়েছি কিভাবে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তড়িৎ বিশ্লেষ্য কোষে, মানে তড়িৎটা বিশ্লেষ্য করা হয়। আর এখন আমরা পড়ব বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমাদের রাসায়নিক শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া কীভাবে ঘটিয়ে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এটার একটা উদাহরণ বা প্রতীকী হচ্ছে আমাদের মূলত গ্যালভানিক কোষ বা ভোল্টাইক সেলটা। তো এই যে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভিতরের পদার্থসমূহ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবং গ্যালভানিক কোষে সাধারণত দুটা ভিন্ন মৌল দিয়ে তৈরি দুটা ইলেকট্রোডকে দুটা ভিন্ন পাত্রের তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে আংশিকভাবে ডোবানো থাকে। তড়িৎদ্বার দুটার মধ্যে অধিক সক্রিয় ধাতুর ইলেকট্রোড অ্যানোড আর কম সক্রিয় ধাতুর ইলেকট্রোডটি ক্যাথোড। আপাতত তোমাদের আসলে অ্যানোড তড়িৎদ্বার এবং ক্যাথোড তড়িৎদ্বার সম্পর্কে এতটুকু জানলে চলবে যে অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। এবং আমরা এক্ষেত্রে যে সচরাচর কপার ক্যাথোড হিসেবে ব্যবহার করি, জিঙ্ক অ্যানোড হিসেবে ব্যবহার করি। তারপর হলো তোমার অ্যানোডে কীভাবে ইলেকট্রন ত্যাগ করে, ক্যাথোডে কীভাবে ইলেকট্রন গ্রহণ করে, এই স্বাভাবিক বিষয়গুলো জানলে আপাতত চলে যাবে। আর এইচএসসিতে গেলে মূলত এখানে আমাদের সক্রিয়তার একটা বিষয় চলে আসে। সক্রিয়তার একটা বিষয়, মানে সক্রিয়তা থেকে আমরা বের করতে হবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তোমাদের অত কমপ্লেক্সিটি বিষয় এখন অবধি আলোচনা করা হয়নি। তো আপাতত তোমরা এতটুকু জানো যে অ্যানোড হচ্ছে তারা যারা ইলেকট্রন দান করে, এবং এক্ষেত্রে আমাদের যারা সক্রিয়, অধিক সক্রিয় ধাতু, তাদেরকে আমরা এক্ষেত্রে অ্যানোড হিসেবে ইউজ করব। আর যারা তুলনামূলক কম সক্রিয়, তাদেরকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব। কোনো তড়িৎদ্বারে যে ধাতু দিয়ে তৈরি, সেই ধাতুর তড়িৎদ্বারকে এমন একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে রাখতে হবে যেন তড়িৎ বিশ্লেষণের মধ্যে সেই ধাতুর আয়ন থাকে। মানে হলো, তুমি যদি কপারকে চয়েস করো তড়িৎদ্বার হিসেবে, তাহলে তুমি ওই কপারের যে কোনো একটা দ্রবণের মধ্যে ডুবাইতে হবে। লাইক কপার সালফেট, যে কোনো একটা দ্রবণ কপার সালফেট তড়িৎ বিশ্লেষণের মধ্যে তাকে রাখতে হবে। আবার জিঙ্ককে তুমি চয়েস করো তড়িৎদ্বার হিসেবে, তখন তোমাকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে রাখতে হবে। এই তড়িৎদ্বার দুটিকে বাইরে থেকে দ্রবণ দ্বারা আয়ন সংযোগ, তার দ্বারা সংযোগ করলে এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে ইলেকট্রন প্রবাহিত হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে এই যে যখন আমাদের এখানে এই দুটো সেট আপ ঠিক করে আমরা সব ঠিকঠাক করব, দেখা যাবে যে দুটো একসাথে সংযোগ করলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ প্রবাহ যাচাইয়ের জন্য আমাদের একটা বাল্বও দেওয়া হয়। তো এটা দুটোকে বাইরে থেকে এই যে বললো, দেন এইটা আবার আমরা দুটো তড়িৎ বিশ্লেষণের মধ্যে ইউ আকৃতির একটা লবণ সেতু স্থাপন করা হয়। তো ইউ আকৃতির কাজ হলে পটাশিয়াম ক্লোরাইড নামক লবণের দ্রবণ থাকে। এখানে অনেক কিছুই থাকতে পারে, পটাশিয়াম নাইট্রেট দ্রবণ থাকতে পারে, হ্যাঁ, আরও অনেক প্রকারের লবণ ইউজ করা হয়। গ্যালভানিক কোষের অ্যানোড ক্যাথোড তড়িৎদ্বার বিক্রিয়া এগুলো ইত্যাদি ড্যানিয়েল সেল আলোচনা করা হয়েছে। তাহলে দেখো, ড্যানিয়েল সেল মূলত কি? এই যে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে আমরা জিঙ্ক দণ্ড নিব, কপার সালফেটের জলীয় দ্রবণে কপার দণ্ড নিব। এরপরে এই যে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের একটা তোমার অ্যানোড হিসেবে নেওয়া হয়েছে কি জিঙ্ক দণ্ড, হ্যাঁ, জিঙ্ক পাতটা। আর এখানে ক্যাথোড হিসেবে নেওয়া হয়েছে কাকে? কপারকে। ক্যাথোড হিসেবে কাকে নেওয়া হয়েছে? কপারকে। এই জিঙ্ক দণ্ডটা জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে তুমি ডুবিয়েছ, জিঙ্ক দণ্ডটা জিঙ্ক সালফেটের দ্রবণে ডুবিয়েছ, আর কপার দণ্ডটা তুমি কপার সালফেটের জলীয় দ্রবণে তুমি ডুবিয়েছ। তো এরপরে এই জায়গাটাতে যখন তুমি ডুবালা, আমরা জানি জিঙ্কে জারণ ঘটে, অ্যানোডে কি হয়? জারণ ঘটে। আর ক্যাথোডে কী হবে? বিজারণ ঘটে। তো সেই হিসাবে জিঙ্কে দুটা ইলেকট্রন ত্যাগ করে দেবে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এবং জিঙ্ক 2+-এ পরিণত হবে। খেয়াল করো, এই যে জিঙ্কের থেকে একটা তীরচিহ্ন এদিকে দেওয়া আছে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে, যেটা দ্রবণে সে মিশে যাচ্ছে। আবার খেয়াল করো, আমরা কিন্তু এখানে যেটা মিশিয়েছিলাম, যেখানে এই দ্রবণে রেখেছিলাম, সেখানেও কিন্তু জিঙ্ক সালফেট ছিল। এই জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যেও আগেও জিঙ্ক 2+ সাথে SO4 2- ছিল। এর মধ্যে আবার নতুনভাবে জিঙ্ক দণ্ডটা জারণ বিক্রিয়ার মধ্যে গিয়ে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে আবার দ্রবণের মধ্যে এসে যাচ্ছে। এখানে ধনাত্মক আধানের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই দুইটা ইলেকট্রন তৈরি হবে। এই দুইটা ইলেকট্রনটা এই তারের মাধ্যমে যাবে এবং এখানে লাইটটাকে জ্বালিয়ে যাবে। আমরা জানি ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। তাহলে এখানে একটা আমাদের তোমার ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, এখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে, যার জন্য লাইটটা জ্বলে উঠবে। আলটিমেটলি আমরা বুঝে যাব যে এই জায়গাটাতে আমাদের রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তির উৎপন্ন হয়েছে। দেন
এই দুইটা ইলেকট্রন যখন এখানে যাবে, এখানে আবার কি আছে, এখানে তোমার দ্রবণের কপার টু প্লাস আগে থেকে প্রস্তুত ছিল। এই দ্রবণের কপার সালফেট থেকে এই কপার টু প্লাস এবং SO4টা মানে সে আয়ন হিসেবে সে আছে। এই দ্রবণের কপার টু প্লাসটা ওই আগত ইলেকট্রনটাকে সে গ্রহণ করে ফেলে। এই যে দ্রবণের কপার টু প্লাসটা এখন ক্যাথোডের বিক্রিয়া দেখাচ্ছি, ক্যাথোড পাত্রে এই কপার টু প্লাসটা ওই আগত ইলেকট্রন দুটোকে গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হয়। ওই কপার ধাতুটা আস্তে আস্তে এই কপার দণ্ডের উপর আস্তে আস্তে জমা হতে থাকে। এভাবে আমাদের এই কপার ধাতুর পুরুত্বটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এই অ্যানোড দণ্ডের পুরুত্বটা আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তো এখানে এবার খেয়াল করো, আমরা বললাম অ্যানোডে জারণ ঘটে, তাহলে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জারণ বিক্রিয়া ঘটালো, কপার টু প্লাস সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে বিজারণ বিক্রিয়া ঘটালো, তাহলে জারণ বিজারণ আমরা বুঝতে পারলাম। এখন আসো যে আমাদের এই জায়গাটাতে আগে থেকে জিঙ্ক সালফাইড ছিল, মানে জিঙ্ক টু প্লাস ছিল। আমাদের এই জিঙ্ক দণ্ড অ্যানোড প্রক্রিয়ায় গিয়ে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত করা শুরু করলো, যার কারণে এই জায়গায় জিঙ্ক টু প্লাসের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেল সালফেট আয়নের তুলনায়। আমরা জানি কখনো কোনো আয়ন একা থাকতে পারে না। এভাবে তুমি জিঙ্ক টু প্লাস বাড়ায় দিবা, সালফার আয়ন আসবে না বাইরে থেকে কোথাও, এটা হতে পারে না। এভাবে হলে আমাদের আমাদের এটা বেশিক্ষণ থাকবে না, বিভব শক্তি অনেক বেশি পার্থক্য হয়ে যাবে, আলটিমেটলি কোষটা ডেড হয়ে যাবে। তো এটার জন্য একটা সলিউশন আছে। তাহলে খেয়াল করো, এদিকে জিঙ্ক টু প্লাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে ধনাত্মক আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আবার এইদিকে খেয়াল করো তো, এইদিকে তোমার আগে থেকে কপার সালফেট তুমি দিয়ে রাখছো, তার মানে তুমি যতটুকু কপার দিয়েছো ঠিক ততটুকু সালফেট আয়ন দিয়েছো, তুমি যতটুকু কপার দিয়েছো ঠিক ততটুকু সালফেট আয়ন এখানে দিয়েছো। তো আবার এখানে কি করলা, এই কপার টু প্লাসটা এখানে তোমার এই যে দুইটা ইলেকট্রন যখন আগত হইলো, এই দ্রবণের কপার টু প্লাসটা ওই আগত ইলেকট্রন দুটোকে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়ে গেল। তার মানে কপার টু প্লাস ট্রান্সফর্ম হলো কি সে কপারে, তার মানে সালফেট আয়নটা আবার একা হয়ে গেল না, বা সালফেট আয়নের পরিমাণটা বৃদ্ধি পেয়ে গেল না ধনাত্মক আয়নের তুলনায়, কারণ ধনাত্মক আয়ন তো নিমিশেই শেষ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এখানে সেই ইলেকট্রন পেয়ে পেয়ে ধনাত্মক আয়নটা শেষ হয়ে কপার ধাতুতে পরিণত হয়ে যাচ্ছে, ধনাত্মক আয়ন শেষ হয়ে যাচ্ছে, সালফেট আয়ন অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তার মানে একদিকে ধনাত্মকতার আধিক্য, একদিকে ঋণাত্মকতার আধিক্য, এভাবে একটা কোষ চলতে পারে না, বা একটা কোষের স্থায়িত্বকাল হবে না। এখানে আমাদের তোমার তড়িৎ বিভবের বিষয় আছে, পটেনশিয়ালিটির বিষয় আছে, যার জন্য আলটিমেটলি আমাদের এই একদিকে ধনাত্মকতার আধিক্যকে আমাদের প্রশমিত করতে হবে, একদিকে ঋণাত্মকতার আধিক্যকে আমাদের প্রশমিত করতে হবে। এটাকে প্রশমিত করার জন্য আলটিমেটলি আমরা ইউজ করি সল্ট ব্রিজ বা লবণ সেতু, যেটা হচ্ছে ইউ আকৃতির উল্টানো একটা সেতুর মতো আমরা এটাকে ইউজ করি। এই যে ইউ আকৃতির উল্টানো একটা সেতুতে আমরা মনে করি এখানে পটাশিয়াম ক্লোরাইড এবং লবণ ইউজ করলাম, তাহলে যেদিকে আমাদের ধনাত্মক আয়ন বেড়ে গেল এদিকে ক্লোরাইড আয়নটা চলে যাবে, আর যেদিকে আমাদের ঋণাত্মক আয়ন বেড়ে গেল এদিকে পটাশিয়াম ধনাত্মক আয়নটা চলে যাবে এই ঋণাত্মকটাকে প্রশমিত করার জন্য। এভাবে আমাদের ধনাত্মক আয়ন প্রশমিত প্রশমিত আমাদের বিক্রিয়াটা চলতে থাকে, এবং এটা হচ্ছে আমাদের ড্যানিয়েল সেলের স্বাভাবিক মেকানিজম। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষক কোষ এবং গালভানিক কোষের একটা পার্থক্য দেওয়া আছে। আমরা তড়িৎ বিশ্লেষক কোষের যে থিম, এটা হচ্ছে মূলত তড়িৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক শক্তি বিক্রিয়া ঘটানো, আর এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা, একটা পটার উল্টা। আর তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত এবং ক্যাথোড ঋণাত্মক চার্জযুক্ত হয়, আর গ্যালভানিক কোষে অ্যানোডটা ঋণাত্মক চার্জযুক্ত হয়। এখানে দেখো অ্যানোডটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর এখানে আমাদের অ্যানোডটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, আর ক্যাথোডটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। আর এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, ধাতু বিশুদ্ধ ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে তড়িৎ শক্তি উৎপাদন করার যন্ত্র, যেমন ব্যাটারি তৈরিতে গ্যালভানিক কোষ ব্যবহার করা হয়। খুব 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখান থেকে হওয়া সম্ভব। তড়িৎ বিশ্লেষক কোষের ব্যবহার কোথায়? তড়িৎ বিশ্লেষক কোষের ব্যবহার হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, ধাতু বিশোধন, হ্যাঁ, এরপর এই যে আমাদের একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া, এই কাজগুলোতে আমরা তড়িৎ বিশ্লেষক কোষটা ব্যবহার করে থাকি। আর গ্যালভানিক কোষ ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়। তোমাদের মনে হতে পারে একই একই, খুবই কনফিউজিং কোয়েশ্চেন যে ব্যাটারি তৈরিতে তড়িৎ বিশ্লেষক কোষ মনে তো হয় পড়ছি, একই জায়গায় পড়ছি, বাট গোলায় ফেলবা গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে যখন কনফিউশন করার চেষ্টা করবে ভালো মতো পড়বা। গ্যালভানিক কোষের তড়িৎদ্বার, তো গ্যালভানিক কোষের তড়িৎদ্বারকে আমরা মূলত এগুলা তোমাদেরকে অত ডিপ কিছু দেওয়া নেই, জাস্ট এমনি জেনে রাখো। আমরা একটা বার চিহ্ন দ্বারা এটাকে প্রকাশ করি, মানে হলে এই সিস্টেম আমরা প্রকাশ করি। দেখো, এটা হচ্ছে তোমার গ্যালভানিক কোষের তড়িৎদ্বার রয়েছে, এখানে আমাদের ধাতুর আয়ন তড়িৎদ্বার, মানে হলো ধাতুর আয়ন তড়িৎদ্বার। তুমি একটা ধাতু ইউজ করলা, সাথে ধাতুর আয়ন তড়িৎদ্বার, ধাতুর আয়ন মানে হলো তুমি মনে করো জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ডুবাইলা, জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে ডুবাইলা, দ্যাট মিনস এই জিঙ্ক সালফেট মানে হলো জিঙ্ক টু প্লাস এবং SO4 2 মাইনাস,
হ্যাঁ, আর এটা হচ্ছে জিঙ্ক ধাতু। তাহলে ধাতু এবং জিঙ্ক টু প্লাস একটা আয়ন না, ওই ধাতুর আয়ন না, তাহলে ধাতু ধাতুর আয়ন তড়িৎদ্বার। এটা কি? এটা হচ্ছে ধাতু ধাতুর আয়ন তড়িৎদ্বার। হ্যাঁ, এভাবে আমরা অনেক রকমের তড়িৎদ্বার ব্যবহার করি, এগুলো এইচএসসিতে গেলে বিস্তারিত পড়বো আর কি। তাহলে এটা হচ্ছে ধাতু এবং ধাতুর আয়ন তড়িৎদ্বার, জিঙ্ক এবং জিঙ্ক টু প্লাস এখানে। তো এটাকে আমরা সহজে যদি বলো এইভাবে প্রকাশ করবা, জিঙ্ক দিবা একটা একটা এরকম একটা বার চিহ্ন দিবা, আর জিঙ্ক টু প্লাস দিবা, বার দিবা একটা, এটা হচ্ছে জিঙ্ক টু প্লাস। এটার মানে বোঝাচ্ছে জিঙ্ক দণ্ডকে তুমি ডুবিয়েছ জিঙ্কের যে কোনো একটা জলীয় দ্রবণে। এটা জিঙ্ক সালফেটও হইতে পারে, জিঙ্ক নাইট্রেটও হইতে পারে, জিঙ্ক ফসফেটও হইতে পারে। হ্যাঁ, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা ধাতুর আয়নের তড়িৎদ্বারের মধ্যে তুমি ডুবিয়েছ। এই ধরনের তড়িৎদ্বারগুলোকে তৈরি করতে কোনো ধাতুর দ্বন্দ্ব বা পাতকে সেই ধাতুর অবশিষ্ট দ্রবণে অর্ধেক বা অর্ধেকের বেশি পরিমাণে নিমজ্জিত করতে হয় এবং লিখতে হয়। তাহলে এইভাবে করে আমরা লিখবো জিঙ্ক সালফেট চলে যাবো, জিঙ্ক দুটো ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হলে এভাবে করে আমরা বুঝতে পারবো। সেমভাবে পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ধাতুর আমাদের তড়িৎদ্বার তৈরি করা সম্ভব। এবার আসে গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথোড। তাহলে ক্যাথোডও সেম, এই যে জিঙ্ক জিঙ্ক টু প্লাস, কপার কপার টু প্লাস, তারপর হলো তোমার আয়রন আয়রন টু প্লাস, আর সিলভার সিলভার টু প্লাস। এই যে অ্যানোডে যখন জার্ম বিক্রিয়া করবে, কপার দুইটা একটা তাকে পরিণত করবে, বিজার্ম বিক্রিয়া সিলভারটা দুটো করবে, সিলভার আয়নে পরিণত হবে। ওকে, তো দেখো লবণ সেতু এবং তার ব্যবহার। তো আমরা দেখলাম অলরেডি লবণ সেতু কেন আমরা ইউজ করছি। মূলত এখানে আয়নের ভারসাম্যটা মেনটেন করার জন্য, আয়নের যে একটা সমতা এটাকে আনার জন্য আমরা লবণ সেতুটা ব্যবহার করে থাকি। তো এখানে সেম কথাবার্তাগুলাই আলোচনা করা হয়েছে, দেখতে পারো। তো এখানে চিত্র দিয়ে দেখাইছে, দেখো এখানে জিঙ্ক টু প্লাস যখন এসে নিয়ে যাচ্ছে তখন জিঙ্ক টু প্লাসের মাত্রাটা বেড়ে যাবে সালফেট আয়নের তুলনায়। আবার যখন কপার টু প্লাস এখানে চলে যাচ্ছে, এখানে কপার ধাতুতে পরিণত হয়েছে, সালফেট টেকা হয়ে যাবে, তার মানে সালফেটের পরিমাণটা বেড়ে যাবে পজিটিভের তুলনায়, আবার ঋণাত্মকতা বেড়ে যাবে। ফলে এই ধনাত্মক এবং ঋণাত্মকতা বাড়ার জন্য এইদিকে আমাদের ধনাত্মকতা যেহেতু বেড়ে যায়, এখানে আমাদের ক্লোরাইড আয়ন সেটাকে প্রশমিত করবে, এটাকে আমাদের এই যে তোমার পটাশিয়াম আয়ন সেটাকে প্রশমিত করবে অতিরিক্ত ঋণাত্মকতাটাকে। এবার আসে ড্রাই সেল। ড্রাই সেল এক ধরনের গ্যালভানিক কোষ, এবং ড্রাই সেলের মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। আমরা সাধারণত টর্চ লাইট, জ্বালানি, রেডিওতে এবং ইত্যাদিতে আমরা এই যে এটা ব্যবহার করি। ড্রাই সেলেও অ্যানোড এবং ক্যাথোড দ্বারা গঠিত। আমাদের একটু মনে রাখতে হবে কী অ্যানোড হিসেবে কাজ করে, কী ক্যাথোড হিসেবে কাজ করে। এবং এই যে দেখো এখানে আমাদের একটা ধাতব ক্যাপ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ধাতব ক্যাপ, যেটা আমাদের একটা প্রবাহী, এবং এটা হচ্ছে তোমার ধনাত্মক, ঠিক আছে। এরপরে এখানে আমাদের ওয়াশার থাকবে দুটা, ওয়াশার এবং সিল। এরপরে হচ্ছে বাইরের একটা তোমার আবরণ থাকবে, এরপরে হচ্ছে এখানে দস্তার একটা পাত্র থাকবে জিঙ্ক। হ্যাঁ, এই জিঙ্ক পাত্র মূলত অ্যানোড হিসেবে কাজ করবে। আর এখানে একটা কাগজের পর্দা থাকবে, এবং এইখানের ভিতরে একটা পেস্ট থাকবে। ওই পেস্টে কী কী থাকবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পানিতে পানির খাই, ঠিক আছে। এটা পেস্টের মতো হয়ে যাবে। এরপর এখানে ধাতব একটা বেইস থাকবে, যেটার উপর এটা ভর করে দাঁড়াবে, আর মাঝখানে একটা কার্বন দণ্ড থাকবে, এবং মোস্ট প্রবলি যেটা আমাদের কার্বন দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে কার্বন দণ্ডটা ক্যাথোড হিসেবে, এই কথাটা তো মাথায় রাখতে পারলে একদম হয়ে যাবে। কার্বন দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করে, কার্বন দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করে। আর এখানে বাইরের যে আবরণ, হ্যাঁ, বাইরের যে দস্তার যে বা জিঙ্কের আবরণ, এই জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করে। এই জিঙ্কটা হচ্ছে মূলত অ্যানোড হিসেবে কাজ করে, এটাই। তাহলে আমরা জিঙ্কের তৈরি ছোটো কোটা বের করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পাতিত পানি মিশ্রিত ওষুধ খাই বা পেস্ট ইত্যাদি জিঙ্কের ছোটো কোটা দ্বারা পূর্ণ করা হয়ে থাকে, এবং এরপর জিঙ্কের কোটাটার মাঝখানে একটা কার্বন দণ্ড প্রবেশ করানো হয়, এবং কার্বন দণ্ড ক্যাথোডের পাশ হিসেবে কাজ করে যখন কোনো বাল্বের বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুটা প্রান্ত এর সাথে দুটা তার যুক্ত করে জিঙ্কের তৈরি কার্বন দ্বারা যুক্ত করা, তখন নিম্ন বিক্রিয়া সংঘটিত। তখন এখানে আমাদের ওই যে জার্ম বিজার্ম বিক্রিয়াটা হয়ে যাবে, জিঙ্ক দুই ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টুলবাজে পরিণত হবে। এবং দেখো আমাদের এখানে জিঙ্ক যেটা তোমার আবরণ, দস্তার যে আবরণ ইউজ করলো, পাত্র ইউজ করলো, ওই পাত্রটা অ্যানোড হিসেবে কাজ করতেছে, ওটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়ে যাবে। এখন ওই দুইটা ইলেকট্রন তারের মধ্য দিয়ে তোমার কার্বন দণ্ড চলে আসে। এই যে এই দুটো ইলেকট্রন আমাদের এখানে তারের মধ্যে দিয়ে কার্বন দণ্ড আসবে, যেহেতু এখানে ইলেকট্রনের প্রবাহ, তার এখানে ধনাত্মক প্রবাহ, আমাদের এখন কারেন্ট তৈরি হয়ে গেছে। ওই কারেন্টটা ইউজ করে আমরা আমাদের কাজ, আমাদের যে ইলেকট্রনিক বিষয় এটাকে সলভ করি। তো কই গেল, চলে আসে। এরপরে কার্বন দণ্ডে দুটো চলে আসে, এবং প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন, তারপর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম গ্যাসে ডাইঅক্সাইডে পরিণত হয়। এই যে বিক্রিয়াগুলো করতে পারে ক্যাথোডে কী কী বিক্রিয়া হয়, তখন এই যে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম ডাইঅক্সাইড, ওই দুটো ইলেকট্রন ত্যাগ করে একসাথে অ্যামোনিয়াম, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইত্যাদি পানি তৈরি হয়। সামগ্রিক কোষ বিক্রিয়াটা হচ্ছে, এবং অ্যানোড এবং ক্যাথোডের দুটো বিক্রিয়াকে একসাথে করলে তুমি এই বিক্রিয়াটা পাবা। এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, ওটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, এটাই।
এবার আসো তড়িৎ রাসায়নিক কোষের পরীক্ষা, এগুলো তোমরা একবার রিডিং দিবা, এগুলো আহামরি কোনো বিষয় না, এগুলো জাস্ট একবার রিডিং দিলে তোমরা মানে জাস্ট পড়লে চলবে। কী কী কাজে বের করে? ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয়ের জন্য বের করা হয়, এখানে রক্তটা কী হিসেবে কাজ করে, তারপর হলো কি চিকন অ্যানোড ক্যাথোড, এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, ফাঁকা নুল বা চ্যানেল থাকে, এগুলো রিডিং দিবা। আর ব্যাটারির প্রভাব, এগুলো তো রিডিং পড়া। আর নিউক্লিয়ার বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ায় এবং নিউক্লিয়ার বিক্রিয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলি। নিউক্লিয়ার বিক্রিয়ার সংজ্ঞাটা আসতে পারে, যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া। ফলে রাসায়নিক বিক্রিয়া পরমাণুর বা আয়নের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন আদান প্রদান ঘটে, কিন্তু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ার কোনো পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, এখানে নিউক্লিয়ার ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। এই বিক্রিয়ার ফলে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয়। যে বিক্রিয়ায় ছোটো ছোটো মৌলের নিউক্লিয়াস একত্রিত হয় বড় মৌলের নিউক্লিয়াস, অথবা বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়াস বানাতে হয়, তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়। তাহলে এটা বলতে পারো যে এখানে এমনটা হতে পারে ছোটো 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 নিউক্লিয়াস একসাথে হয়ে বড় কোনো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, কিংবা বড় কোনো নিউক্লিয়াস ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই বিক্রিয়াগুলো হচ্ছে মূলত নিউক্লিয়ার বিক্রিয়া, এবং এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার ফিশন, ফিশন মানে কি? ফিশন মানে ভাঙা, ফিউ মানে সংযোগ, এটা দিয়ে তোমরা মাথায় রাখবা। নিউক্লিয়ার ফিউ মানে কি? সংযোজন। এক্ষেত্রে ছোটো 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 বিক্রিয়াগুলো একসাথে যুক্ত হয়ে আচ্ছা, তো নিউক্লিয়ার ফিউশন মানে কি? ফিউশন মানে বিয়োজন বিক্রিয়া, এক্ষেত্রে আমাদের ভাঙতে দেখব। তাহলে এক্ষেত্রে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় বড় নিউক্লিয়াস, বড় ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলা হয়। এবং প্রচুর পরিমাণে শক্তি এবং নিউট্রন আমরা এখান থেকে পাই। দেখো এখানে একটা নিউট্রনের আঘাত করতেছে এই ইউরেনিয়াম ধাতু, ইউরেনিয়াম মৌলটাকে 235, হ্যাঁ, ইউরেনিয়াম 235, এখানে হচ্ছে 92, তার হলো পারমাণবিক সংখ্যা। ইউরেনিয়ামের দুইটা অ্যাসিডও পাওয়া যায়, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238। ইউরেনিয়াম 235টা হলো তোমার মোটামুটি, এখান থেকে আমরা বেশ জ্বালানি তৈরি বলো, পারমাণবিক বোমা বলো, ইউরেনিয়াম 235 আইসোটোপটা বের করা হয়। এরপর হলো এই যে এখানে এটা ভেঙে দেখো, এটা যখন ভাঙবে এই নিউট্রন দ্বারা আঘাত করা হবে, তখন এখানে এটা আমাদের ছোটো ছোটো ভিন্ন মৌল, বেরিয়াম, তারপর হলো তোমার ক্রিপ্টন, হ্যাঁ, বেরিয়াম 56, ক্রিপ্টন 36, এগুলোতে পরিণত হলো, এবং সাথে সাথে নিউট্রন পাইলাম আমরা কয়েকটা। এভাবে আমাদের নিউক্লিয়ার ফিউশনটা বিক্রিয়াটা হয়। এই যে হৃদস্পন্দন গতির নিউট্রন দিয়ে, স্বল্প গতির নিউট্রন দিয়ে আমাদের ইউরেনিয়াম 235 আঘাত করলে নিউট্রনটা প্রায় দুইটা সমানভাবে বিভক্ত হয়ে বেরিয়াম 141, মানে উপরে বড় সংখ্যা বোঝাচ্ছে, ক্রিপ্টন 92, এই নিউক্লিয়াস এবং তিনটা নিউট্রন, এবং তার সাথে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। এই শক্তিটা আমাদের মূলত পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ তৈরি সহ বিভিন্ন কাজে লাগানো হয় আর কি। এবার সে নিউক্লিয়ার ফিউশন, যে বিক্রিয়া নিউক্লিয়ার ছোটো ছোটো বিক্রিয়া ইলেকট্রন সমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে, তাকে নিউক্লিয়ার ফিউ মানে সংযোগ, ফিউশন বলা হয়। তাহলে আমাদের সূর্যে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়, ঠিক আছে? সূর্যে অসংখ্য হাইড্রোজেন একসাথে হয়ে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং আলোক শক্তি আমরা এই ক্ষেত্রে পাই, যেটা আমরা পৃথিবী থেকে দেখি আর কি, আলোক শক্তি। তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোজেন একসাথে হয়ে হিলিয়াম তৈরি করে এবং একটা নিউট্রন তৈরি হয়, প্রচুর শক্তি উৎপন্ন হয়। তবে হাইড্রোজেন বোমা তৈরিতেও এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা হয়ে থাকে। এরপর আসো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াগুলোতে মূলত রাসায়নিক নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, এবং এই ফিউশন বিক্রিয়া মূলত চেইন বিক্রিয়া, যে বিক্রিয়া একবার শুরু হলে এটা রাখা মানে করা যায় না। এখানে দেখতেছো না, ইউরেনিয়াম 235 বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি করলো, এই নিউট্রন তৈরি করলো, এই নিউট্রনগুলো আবার এই বেরিয়ামকে আঘাত করবে, এই নিউট্রনগুলো আবার এই ক্রিপ্টনকে আঘাত করবে, ফলে এগুলো আবার ছোটো ছোটো ধাপে পরিণত হবে। এগুলো যখন আবার ভাঙবে, এগুলো আবার নিউট্রন তৈরি করবে, আবার এগুলো আঘাত করবে, এবার এটা আস্তে আস্তে চলতেই থাকবে, মানে এটা চেইন। এটা তোমার একবার শুরু হয়েছে আর থামবে না। তো অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, এটা বাইরে থেকে কোনো শক্তি দেওয়া লাগবে না, ওটা অটোমেটিক্যালি হইতে থাকবে। তো এই যে ইউরেনিয়াম 235 অ্যাসিডকে নিউট্রন আঘাত করলে, এটা ইউরেনিয়াম 235 বেরিয়াম 140 এবং ক্রিপ্টন নিউক্লিয়াস এবং তৈরি করে। এই যেটা তোমার তৈরি করলো তিনটা নিউট্রন, এই তিনটা নিউট্রন গতি কমানো সম্ভব হলে সেগুলোর একটা অংশ আনার জন্য ইউরেনিয়াম 235কে আঘাত করে, এভাবে আরও নিউট্রন উৎপন্ন হয়। নিউট্রনগুলো গতিবেগ কমানো হলে তাতে একটা নিউট্রন 235কে আবার আঘাত করার পর নিউট্রন উৎপন্ন হয়, মানে এভাবে চলতেই থাকবে কথাটা, এবং পারমাণবিক চুল্লিতে এটা বের করা হয়।
বিদ্যুৎ উৎপাদন আমরা আমাদের এই নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা বের করা হয়। এই যেটা মনে রাখবেন, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ফলে যে সময় চেইন বিক্রিয়া হয় সেই চেইন বিক্রিয়াতে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করে তাকে পারমাণবিক চুল্লি বলা হয়। ঠিক আছে? পারমাণবিক চুল্লির সাহায্যে প্রচুর শক্তি উৎপন্ন করা যায়। পারমাণবিক চুল্লির ভিতরে ফিশন বিক্রিয়ার ফলে যে সকল ক্ষুদ্র মৌল তৈরি হয় সেগুলো উচ্চ গতি সম্পন্ন হয়। এই উচ্চ গতি সম্পন্ন ক্ষুদ্র মৌলগুলোকে চুল্লির ভিতরে একে অন্যের সাথে এবং দেয়ালে প্রচণ্ড জোরে আঘাত করে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপ চুল্লি থেকে বের করে নিয়ে এসে সেই তাপ বাষ্প উৎপাদন প্রকোষ্ঠ চালনা করা হয়। এই তাপ দিয়ে বাষ্প উৎপাদন করা হয় এবং এখন এই বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন চালানো হয়। এভাবে টারবাইন চালিয়ে আমাদের বিদ্যুৎ তৈরি করা হয়। এগুলো বুঝতে পারছো? এটাই তাহলে আমাদের অধ্যায় এতটুকুই।